বাড়ি ফিরেই প্রথমে পার্সেল চেক করি, ঠিক আছে, পার্সেলে কি কি এলো না এলো, কি কি ভিডিও শ্যুট করতে হবে না হবে সেইগুলো একটা লিস্ট তৈরি করি। তারপরে আবার কাল থেকে ক্লাস শুরু হচ্ছে, সোমবার থেকে নদীর স্কুল, তারপরে আবার মাঝখানে যেতে হবে আরামবাগ। সব মিলিয়ে মিশিয়ে আমার মাথায় এখন মোটামুটি ভোমরা ঘুরছে, মাঝে মাঝে ব ব করে আওয়াজও হচ্ছে। আচ্ছা, এই দুটো জিনিস কিনলাম, এখন দেখাবো না, সত্যি আপনাদের দেখাবো, খুব সুন্দর কম দামের মধ্যে বেশ সুন্দর জিনিস। শরীরটা বেশ কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে, বাট আলটিমেটলি ভাবিনি যে সকাল থেকে আমি কথাই বলতে পারবো না। মানে জ্বর কালকে এসেছিলো, বাট আজকে না মানে সেরকম না, মানে বুঝতে পারছি এখন ওই 199 এরকমের মতো জ্বর আছে, বাট সেরকম যে হাই ফিভার সেরকম কিছু নেই। এখন একটু শরীরটা ভালো লাগছে, ভাবছি একটু গরম জল করে খাই। এই সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে না আমি স্কিন কেয়ার করতেই ভুলে গেছিলাম পুরো। উফ, যদিও আজকাল স্কিন কেয়ারে মাত্র একটা প্রোডাক্ট আমি ইউজ করি, সেটা হলো হিমালয়া ব্রাইটেনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সেরাম। আজকাল আমার এত হেক্টিক লাইফ, ধরুন স্ট্রেস, পলিউশন, জল ঠিক মতো না খাওয়া, রাত্রে তো এডিটিং এর চক্করে ঘুমই হয় না সেরকম ভাবে, আর রোজ রোজ ক্লাসে বেরোই আজকাল। এসবের চক্করে আমার স্কিনটা এত বেশি টায়ার্ড অ্যান্ড ডাল হয়ে যাচ্ছিল। আর এই সমস্ত প্রবলেমের সলিউশন হিসেবে আমি যে ব্র্যান্ডের উপর সব থেকে বেশি ট্রাস্ট করি সেটা হলো হিমালয়া। বেশ কিছুদিন হলো আমি হিমালয়ার এই ব্রাইটেনিং ভিটামিন সি ফেস সেরামটা অ্যাপ্লাই করছি। এটার মধ্যে আছে 5x ভিটামিন সি অ্যান্ড 10x নায়াসিনামাইড, আর আছে ন্যাচারাল অরেঞ্জ এক্সট্রাক্ট, যেটা স্কিনের ন্যাচারাল ব্রাইটনেসকে আনলক করে মাত্র 3 দিন ইউজ করার পরে। এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এন্ড হিমালয়ার অ্যাপ এন্ড ওয়েবসাইটে। ক্লিক দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন টু গ্র্যাব yours at a special discount। বেশ কিছুদিন হলো দিনে 2 বার করে স্নান করছি। সকালে একবার স্নান তো করছি, পুজো টুজো করছি, আর তারপরে আবার একবার স্নান করছি। কেন জানি না ভেতর থেকে না প্রচন্ড গরম ফিল হচ্ছে, অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি বলে নাকি জানি না, পুরো ভেতরটা মনে হচ্ছে ওই হট ফ্ল্যাশেস যেরকম হয় না সেরকম হচ্ছিল। তো আমি সেই জন্যই ভাবলাম আরেকবার স্নান করিনি, পুরো মাথা ভর্তি করে একদম মাথা ভিজিয়ে স্নান করেছি। এরপরে আমি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। এত হুটোপাটিতে বেরিয়ে গেছিলাম সেদিন রাত্রে, সমস্ত জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে কেচে শুকোতে দিয়ে গেছিলাম, কিন্তু সেইগুলো তুলে পরিপাটি করে রাখা হয়নি। তো শরীর খারাপও ছিল, এসে আলটিমেটলি এখন করছি আস্তে আস্তে সমস্ত যা যা ঢুকিয়ে রাখার রাখবো, আর যেগুলো বাইরে রাখার রাখবো। আমারও আছে, নদীরও আছে, মিস্টার মুখার্জিরও আছে। ঠাকুমার কাজের দিনে কি কি হবে, কতজনকে নিমন্ত্রণ করতে হবে না হবে, সেইগুলো আমরা আসার দিন সকালবেলা আমরা বাড়ির লোকজন আর আমাদের পাশের বাড়ি দীপকদা সব কিছুতেই থাকে, তো দীপকদা সবাই মিলে ডিসাইড করে নিয়েছি। তাই ওইদিকে চিন্তামুক্ত আছি যে হ্যাঁ মোটামুটি এরপর শুধু ফোন করে নিমন্ত্রণ করলেই ব্যাপারটা হয়ে যাবে। আর এখন কি বলুন তো, বাবার তো বয়স হয়েছে, আর এত দূরে দূরে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করা সম্ভব নয়, তাই ওভার ফোনই সবাইকে করে দেবো বলা হয়েছে আর কি। এখানেও বাবাকে ফোন করেছিল, মানে এক বাবা আর এক বাবাকে ফোন করেছিল, বাট আমাদের বাড়ি থেকে তো কেউ যাবেন না জানেন। দাদা ভাই, দিদি ভাই, বাবানের স্কুল খুলে গেছে, দাদা ভাইয়ের অফিস, দাদা ভাই এমনিতেই মানে বিষ্ণুপুরই যেতে পারছে না, আর আরামবাগ কী করে যাবে। আর এমনিতেও যদি শনি রবি হতো তাহলে হয়তো যেতে পারতো, বাট এই সপ্তাহের মাঝে কাজের দিনগুলো পড়েছে, সম্ভব নয়। অভিষেকও যেতে পারবে না, কারণ অভিষেকও ট্যুরে থাকবে, হয়তো আমি আর পিও এখান থেকে একা যাবো। হিমাদ্রিও যেতে পারবে না, হিমাদ্রির অফিস, আর হিমাদ্রি যেহেতু যেতে পারবে না, বুটিকেও হয়তো যেতে দেবে না, কারণ ওই বাড়িতে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হবে কি না হবে। তো একটু মেয়েকে নিয়ে বেশি পজিটিভ, ও যদি আসে তাহলে ও বুটিকে নিয়ে আসতো, বাট ও আসবে না যখন, বুটিকে হয়তো আসতে দেবে না। ওদিকে বড়দি বড় জামাই আসছে, মেজদিরাও আসছে, তার সাথে তো প্রচুর রিলেটিভসরা আছেই, বাট আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের কথা তো একদমই বাদ দিন। দেখেছেন তো সামনে, মানে আমাদের বাড়ি থেকে দাদা ভাইদের বাড়ির ডিস্টেন্স 10 মিনিট, তাতেও যায় না ওখানে, মানে ঘর থেকে কোথাও বেরোই না। আর আরামবাগ তো ছেড়েই দিন, আর ওখানে গিয়ে যদি অসুবিধা হয়, কারণ ওখানে না টাইম টু টাইম খাওয়া হয়তো মানে কাজের বাড়িতে তো হবে না, আর মা বাবার একটা 1:30 এরকম নিয়মে খায়, নিয়মে থাকে। তো ঠাকুমার কাজের দিনগুলো হয়তো পুরোপুরি আমরা তুলে ধরতে পারবো না। হ্যাঁ, তবে হ্যাঁ কিছু কিছু ক্লিপস তো আমি রাখবই, কারণ এইগুলো না লাইফ টাইম মেমোরি। আমার ফোন নষ্ট হয়ে যাবে, আমার 80 বছর বয়স হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো দেখতে পাবো, সমস্ত কিছু মনে করতে পারবো। আগে সকাল থেকেও শরীরটা ভালো ছিল না, বাট এখন কি হচ্ছে না, মানে এরকম হচ্ছে যে আগে যেমন ক্রোসিনটা খেয়ে কিছুক্ষণের মধ্যেই আবার শরীরটা খারাপ লাগছিল, এখন সেটা লাগছে না। সকালে ক্রোসিন খেয়েছিলাম, এখন মোটামুটি শরীরটা ঠিক আছে। তো দুপুর থেকে অনেক কাজ করেছি, মানে গোছানো গুছানির ব্যাপার যা যা ছিল সব করেছি, আমার যা যা শ্যুট করার মানে কমপ্লিট হয়নি সেই সমস্তগুলো কমপ্লিট করেছি, অনেক কিছু কাজ হয়েছে আজকে। গাদা ওই মাসকাবাড়ির জিনিস, বাজার টাজার সব পড়েছিল, সমস্ত গুছিয়ে রেখেছি, বাট শ্যুট করতে সেরকম কিছুই পারিনি, কারণ সকালের দিকটা বেশিরভাগ আমি শুয়ে কাটিয়েছি। সকালে আমি সেরকমভাবে কিছু উঠতে পারিনি, দুপুরের পর থেকে শরীরটা ঠিক হতে, ক্রোসিন খেতে, তারপরে সব কিছু ঠিক হয়েছে। ঠিক আছে, হলো নদী সারা দুপুর দিদি কি করলো, ওকে সকালবেলা আমি পড়তে বসেছিলাম, সেই জন্য এখন আর পড়তে বসছে না, এখন একটু ম্যাথসটা করে নিতে হবে সন্ধ্যাবেলায়। ঠিক আছে, ইভেন নাম্বার
আপনাদেরকে বলেছিলাম সকালবেলা আমার শরীরটা খুবই খারাপ ছিল, যেহেতু এখন আমার পুরো ফ্রেশ লাগছে, সেরকম কোনো প্রবলেমই নেই, গলায় ব্যথাও নেই, হঠাৎ করে সমস্ত মনে হয় যেন ভ্যানিশ হয়ে গেল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সুলতা দিয়ে আজকে ওই আলু পটলের তরকারি রুটি করে দিয়েছে, বাট কেন জানি না ওই রুটি খেতে আমার না একদম ইচ্ছা করছে না। তবুও সাথে যদি কিছু ভালো মন্দ থাকতো মনে হতো যেন যে হ্যাঁ ঠিক আছে চলো খেয়ে নেবো। তো কদিন ধরেই আমি ইন্টারনেটে দেখতে পাচ্ছি এই রেসিপিটা খুব ঘোরাঘুরি করছে, বাট এটা ডেফিনেটলি ভাতের সাথে খাওয়ার মতো, রুটির সাথে একদমই না। তবুও মনে হলো রুটির সাথেও খারাপ লাগবে না, তো আমি ওই ডাল চচ্চড়ি টাইপের করছি। এখানে আলু ডুমো ডুমো করে কাটবো, আর ওইদিকে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেবো, রসুন কয়েক পিস ছাড়াবো, কয়েক পিস না মোটামুটি 8-10 পিসের মতো ছাড়িয়ে রসুন, পেঁয়াজ, তারপরে আলু, কাঁচা লঙ্কা আর মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেবো। আপাতত এটা করেই আমি রেখে দেবো সন্ধেবেলায়, আর রাত্রেবেলায় খাওয়ার সময় তখন নয় লঙ্কা ভেজে আর একটু রসুন ভেজে একটু পেঁয়াজ ভেজে ওটাকে নুন দিয়ে ভালো করে মাখলে ওই ডাল ভর্তা টাইপের হয়। যদিও এটা একদম মানে উপযুক্ত খাবার হচ্ছে গরম ভাত সাথে একটু ঘি, আর এই খাবারটা লঙ্কা ভাজা যদি আরও দুটো এক্সট্রা নিয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। ঘিয়ের থেকে বেটার আমার বাটারও লাগতে পারে, মানে অসম্ভব জমে যাবে। তো এটা আমি দেখছিলাম অনেকদিন ধরে ইন্টারনেটে প্রচুর মানুষ করছে। আমি যেটা করেছিলাম একটু পেঁয়াজ আবার ভাজা করেছিলাম, একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। অনেকে আবার এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ডাল ভর্তা করে, সেটা করারও ইচ্ছা আছে, বাট চিংড়ি ডাল ভর্তার থেকে আমার মনে হয় চিংড়ি ভর্তাটা আমার বেশি ভালো লাগে। এই শরীর খারাপ, বাড়িতে এরকম প্রবলেম, সমস্ত কিছু নিয়ে না অনেক দিন ভালো রেসিপি আপনার সাথে শেয়ার করা হয়নি, কিছুদিনের মধ্যেই করব। বর্ষাকাল তো পড়েই গেল, ইলিশ উৎসব এবার শুরু হবে। আর সত্যি কথা বলতে কি, আমরা যেখানে থাকি এখানে বাজারে না খুব মানে বেশি দামে না, খুব কম দামের মধ্যে ইলিশ পাওয়া যায়, ইলিশের টেস্টগুলো অসাধারণ হয়। তো সামনে কচুর শাকও থাকবে, আবার ইলিশও থাকবে, তাহলে আর অসুবিধা। যদিও জামাই ষষ্ঠীর দিনে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আপনার সাথে শেয়ার করেছিলাম, আর সত্যি ওটা কিন্তু অসাধারণ হয়েছিল এক কথায়। যাই হোক, দেখুন ডালটা এখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন আমি সাইড করে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো, রাত্রেবেলায় খাওয়ার সময় ব্যবস্থা করব। তুমি ডাল ভর্তা খাবে নাকি রাতে? কোনোদিন খেয়েছো ডাল ভর্তা? এটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, কিন্তু কিছু উপায় নেই, রুটি হয়ে গেছে, তাই রুটির সাথেই খাবার, ভাত আজকে নেইও। আমার রাতের রান্নাটা মানে রাতে যেটা খাবো সেটা আর কি সেরে রাখলাম। আর নদী আমাকে জ্বালিয়ে খাচ্ছে, ওকে সকালবেলাও পড়তে বসিয়েছি, আবার দুপুরবেলাও পড়তে বসিয়েছি, অনেকদিন পড়া হয়নি তো সেজন্য এখন আর, হ্যাঁ সন্ধ্যেবেলায়, তো এখন আর পড়তে চাইছে না। 7:20 বাজে, বলছে তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। মানে আমি পূজাকে ফোন করেছিলাম কি করছিলাম, বললো তুমি এসো, আমি একা ল্যাদ খাচ্ছি, তো নদীকে নিয়ে যাচ্ছি, ও পিউর সাথে একটু খেলবে, আর আমি পূজার সাথে একটু গল্প করে চলে আসবো। কি বলছে, যদি তুমি বলছে আমার জামা যদি ফেটেছিস, ওকে তো মা নিচে রেখে দেব, আমরা শপিং এ নিয়ে যাবি না দাদাকে? আচ্ছা, পিহুর জন্মদিন 21 সেজন্য পিহু আমার মন নেই যাওয়ার, একা যা ভূতনি বললে অ্যাকচুয়াল খাবি। এই ভাই আর বোনে মারপিট শুরু হয়েছে, ভূতনি বলছে, না অ্যাকচুয়াল মার মেরে দেখো, বাদে শোনা আমার জামা খুলবি, মেরে দেখো অ্যাকচুয়াল মারবি, মেরে দেখো এত রাতে মার ভাই কোনটা পিউষ ওর গেঞ্জি ছুঁড়ে ফেলে দিয়েছে, আর দুজনে মিলে ওইটার উপরে দাঁড়িয়ে বেলা চাউ চাউ করছে। জন্মদিনে এক্সাইটমেন্টে তুই অজ্ঞান হয়ে যাচ্ছে। এদিকে শোন, শোন না, তুই কতটা এক্সাইটেড, এদিকে আয়, তুই কতটা এক্সাইটেড বল। পিউষ আপনাদেরকে বেলা চাও বাজিয়ে শোনাবে, আগে প্র্যাকটিস কি করে করবি? আমাকে, আমি অন করে দিয়েছি, কর পুরোটাই বাজা। আচ্ছা কর। ওরে বাপরে গো, ওর নিজের মাথাটা ঢুকেছে দেখ আমার পায়ে, বাজা। আচ্ছা রে, ঠিক কর না।
ঘুরিস না, মাথা ঘুরবে, বস। আমাদের সোনারগাঁওয়ে একজন গিটার টিচার আসেন, তো আমাদের সোনারগাঁওয়ের সমস্ত বাচ্চারা যারা গিটার বাজাতে ইন্টারেস্টেড তারা সবাই ওখানে শেখে। তো পিয়ুষ, রোশন সবাই শেখে, আর পিয়ুষ আমাকে বাজিয়ে শোনাচ্ছিল, বেশ ভালোই শিখেছে বাচ্চারা। গিটারে যদি ইন্টারেস্ট থাকে আরও সুন্দর সুন্দর নিজেদের মতো করে গান তুলতে পারবে। যাই হোক, এখানে রেডি দেখুন আমার ডাল ভর্তা, খেয়ে নিয়ে। ওই যে ডাল মাখাটা করেছে, আমি ডাল মাখা দিয়ে জেনারেলি সবাই ভাত খাই, বাট আমি কি খেয়েছি রুটি। রুটিটা দিয়ে আলুর তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছিল না একদম, সেই জন্যই এটা করলাম। আর এমনিতে মুখে এখন টেস্ট কম, তো তাই শুধুই মনে হচ্ছে এটা খাই ওটা খাই সেটা খাই। ঘুম পাচ্ছে, 11:30 বাজছে অলরেডি। আমি ওই নিগন দেখতে দেখতে, ওই ওয়াকিং ডেডের নিগন দেখতে দেখতে এখন ভিডিওটা এন্ড করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।